যুগের পরিবর্তন হয়েছে, কিন্তু এই উন্নত বিশ্বের অনেক মানুষ এখনো সেই আগের কুসংস্কারেই পড়ে আছে। বলছিলাম বর্ণবাদের কথা। আমরা কেউ কালো, কেউ ফর্সা, তবে তা কি জন্ম সৃষ্টির সময় আমরা নিজেরাই ডিসাইড করেছিলাম, নাকি আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় আমাদেরকে কালো, ফর্সা, লম্বা, খাটো ইত্যাদি রূপে আমাদেরকে সৃষ্টি করেছেন? কোনো ব্যক্তি কালো, খাটো বা শারীরিকভাবে বিকলাঙ্গ থাকতেই পারে, তবে তা নিয়ে আমাদের উপহাস করা ঠিক নয়। আর যদি আমরা উপহাস করি, তাহলে আমরা আল্লাহর সৃষ্টিকে উপহাস করলাম। আজকে কথা বলবো 2021 সালে মুক্তি পাওয়া মারাঠি মুভি প্রীতমকে নিয়ে। কথা বলবো এক কালো ছেলেকে নিয়ে, যে কিনা এক ফর্সা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে। মুভিটি আপনার মানুষত্বকে অনেক কিছু শেখাবে, তাই পুরো মুভির গল্পতে আপনাকে আমার সাথে চাই। মুভির শুরুতেই আমরা এই মুভির ফর্সা সুন্দরী নায়িকা সুবর্ণাকে দেখতে পাই, যে কিনা রাতের আধারে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। যার সাথে পালিয়ে যাচ্ছে তাকে আপনারা মেয়ে ভেবে ভুল করবেন না। শাড়ি পরা এই ছেলেটা হলো প্রীতম, আমাদের গল্পের নায়ক। দেখতে অনেক কালো বলে গ্রামের সবাই তাকে কালিয়া বলে ডাকতো, সবাই অনেক উপহাস করত। আর এই কালো ছেলেটাই আজকে তার ভালোবাসার মানুষ সুবর্ণাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। কেমনে কি তা জানতে দেখতে থাকুন আজকের এক্সপ্লেইন। তাদের গ্রামের কুয়োর মধ্যে একদিন এক ছাগলের বাচ্চা পড়ে যায়। এক ব্যক্তি ফোন দিয়ে প্রীতমকে সেখানে যেতে বলে। প্রীতম তখন কুয়ার কাছে যায় আর ছাগলের বাচ্চাকে বাঁচিয়ে নেয়। তার গ্রামবাসী সবাই সেখান থেকে চলে যায়। প্রীতম সেখানে হা হয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, তোমরা কি আমাকে একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন বোধ মনে করলে না? ভারাক্রান্ত মন নিয়ে প্রীতম বাসায় চলে যায়। তাহলে এখন তোমরাই বোঝো প্রীতম তার গায়ের রং নিয়ে গ্রামবাসীর কাছে কতটা ঘৃণিত। তবে আফসোসের বিষয় হলো প্রীতম তার বাবার কাছেও প্রতিদিন অপমানিত হয়, শুধুমাত্র সে কালো বলে। কিন্তু প্রীতমের মা প্রীতমকে অনেক ভালোবাসে। প্রীতমের বাবা যখনই প্রীতমকে গায়ের রং নিয়ে অপমান করে, তখনই প্রীতমের মা তার বিরোধিতা করে। যদি গায়ের রঙের কথা বাদ দেই, তো আমাদের প্রীতম নাম্বার 1। নিজের কয়েকটা গাভী আছে, যা থেকে পাওয়া দুধ বাড়ি বাড়ি দোকানে দোকানে বিক্রি করে। পরিবারের সমস্ত দায়িত্ব প্রীতম তার নিজের কাঁধে নিয়েছে। শুধু তাই নয়, বাবার জন্য লাল পানিও প্রীতম নিজেই কিনে আনে। তাহলে বুঝো প্রীতম কেমন ছেলে। দুধ বিক্রি করে বাসায় যাওয়ার সময় দূর থেকে এই দর্জিওয়ালা প্রীতমকে ডাকে। কিন্তু প্রীতম দর্জিওয়ালার কাছে যেতে চায় না, কারণ এই গ্রামে রণবীরের পরে এই মানুষটাই প্রীতমকে তার গায়ের রং নিয়ে সবচেয়ে বেশি খেপাতো। রণবীর এই এলাকার চেয়ারম্যানের ছেলে, পেশায় আওয়ারা বদমাইশ লুচ্চা। প্রীতম দর্জির দোকানে বসার পর রণবীরও সেখানে চলে আসে। রণবীরকে দেখে পাশের দোকানদারও চলে আসে আর তিনজনে মিলে প্রীতমকে খেপাতে থাকে। রণবীর প্রীতমকে কিছু টাকা দিয়ে বলে যে আজকে রাতের ব্যবস্থা তুই করবি। যেহেতু প্রীতম তার বাবার জন্য প্রতিদিন লাল পানি কেনে, তাই তাকে দিয়ে রণবীর লাল পানি কেনায়, যাতে কেউ সন্দেহ না করে। রাতের বেলা সবাই আড্ডায় বসে যায়। রণবীর তার গার্লফ্রেন্ড নীলিমাকে নিয়ে স্কুলের পেছনে গিয়েছিল, এইসব কথা সবাইকে বলছে, কিন্তু এইসব আসলে কিছুই না। এগুলো বলে সবার মাঝে একটু ভাবে থাকার চেষ্টা করে। একটু পর নীলিমা কল করে। রণবীর তখন কথা বলতে উঠে যায়। প্রীতম তখন বলে, সত্যি কি নীলিমা কল করেছে? দর্জিওয়ালা বলে, আরে না, সিম কোম্পানি হয়তো কল করেছে। তারপর সবাই হাসতে থাকে। প্রীতম তখন বলে, এসব করে তোমাদের দ্বারা মেয়েরা পটে কেমনে? কথা শেষ করে রণবীর আসে আর প্রীতমকে বলে, তোর কি মনে হয় তোর এই চেহারা দেখে কোনো মেয়ে পড়বে? তার চেয়ে বরং তুই এসব চিন্তা বাদ দে। রণবীর বলে, ছোটবেলায় আমাদের মা আমাদের কপালে কালার টিকা লাগাতো যাতে নজর না লাগে, কিন্তু তোর মা কি লাগাতো? দর্জিওয়ালা বলে, চুন লাগাতো হয়তো। এসব কথা শুনে প্রীতমের অনেক মন খারাপ হয়, তাই সে বাড়িতে চলে যায়। রাস্তায় প্রীতম নিজে নিজেই বলতে থাকে যে ভগবান সবার জন্যই একজন হিরোইন বানিয়ে রেখেছে। যেদিন আমি আমার হিরোইনকে পেয়ে যাব, সেদিন সবাই শুধু হা হয়ে তাকিয়ে থাকবে। এসব বলতে বলতেই প্রীতমের সাইকেলের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ির ড্রাইভার প্রীতমকে গানপাথ মন্দিরের রাস্তা দেখিয়ে দিতে বলে। প্রীতম গানপাথ মন্দিরের ঠিকানা বলে বাসায় চলে আসে। গ্রামের স্কুলে আগামী 6 মাসের জন্য নতুন একজন প্রিন্সিপাল আসে। রাতে প্রীতম ড্রাইভারকে যে ঠিকানা বলেছিল, ওই গাড়িতেই প্রিন্সিপাল ম্যাম আর তার মেয়ে শোভন আসছিল। আর অলরেডি দর্জির দোকানে তা নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। তাদের কাজ তো একটাই, সুন্দরী মেয়ে দেখলে চোখ তাদের কপালে ওঠে। কথা বলতে বলতেই দোকানের সামনে একটা বাস এসে থামে। বাস থেকে তখন সুবর্ণা নামে। সুবর্ণাকে দেখে বাজারের প্রত্যেকটা মানুষ হা হয়ে যায়, মনে হয় তারা কখনো মেয়ে মানুষ দেখে নাই। ইতিমধ্যে সুবর্ণার মাও সেখানে হাজির। মা স্কুল থেকে ফিরছিল আর মেয়ে ব্যাংক থেকে। বলে রাখি, সুবর্ণা একটা ব্যাংকে চাকরি করে। মা মেয়ে কথা বলতে বলতে বাসায় চলে যায়। স্কুলের অন্য একটা ম্যাডাম প্রীতমের বাড়িতে আসে আর প্রীতমকে বলে কাল থেকে যেন প্রিন্সিপাল ম্যাডামের বাড়িতেও দুধ দিয়ে আসে। এ কথা শুনে প্রীতমের মনে লাড্ডু ফোটা শুরু করলো। পরদিন সকালে প্রীতম দুধ দিতে সুবর্ণাদের বাড়িতে যায়। বাড়ির গেট থেকে প্রীতম সুবর্ণাকে দেখে, আর সুবর্ণাকে দেখেই প্রীতম হা হয়ে যায় আর সাইকেল নিয়ে গোবরের মধ্যে পড়ে যায়। পুরো মাথা মুখ গোবর দিয়ে জড়িয়ে যায়। প্রীতমকে এই অবস্থায় দেখে সুবর্ণাও নির্বাক হয়ে যায়। প্রীতম কিছু না বলে দাঁত কিলিয়ে সুবর্ণাদের বাড়ি থেকে চলে যায়। সুবর্ণাকে দেখার পর থেকেই প্রীতম কেমন যেন হয়ে যায়, প্রেমে পড়ার লক্ষণ। সুবর্ণা বাড়ি যাচ্ছিল, এমন সময় রণবীর গাড়ি নিয়ে সুবর্ণার সামনে আসে আর সুবর্ণাকে বলে গাড়িতে উঠতে। রণবীর সুবর্ণাকে
সুবর্ণাকে বাসায় নামিয়ে দিতে চায়। রণবীরের কথা শুনে সুবর্ণা বুঝতে পারে এই মাল বেশি সুবিধার নয়, তাই নো থ্যাঙ্কস বলে সুবর্ণা সেখান থেকে চলে যায়। গ্যাস সিলিন্ডার নিয়ে প্রীতম সুবর্ণাদের বাড়িতে যাচ্ছিল। পথে তার বন্ধুর সাথে দেখা হয়। প্রীতমের বন্ধু যখন জানতে পারে যে প্রীতম সুবর্ণাদের বাড়ি যাচ্ছে, তখন প্রীতমের বন্ধু বলে তার সাথে যেতে। এত ভারী সিলিন্ডার সাইকেলে নিতে পারবি না, আমার সাথে আমার স্কুটারে আয়। প্রীতম প্রথমে যেতে চায় না, কিন্তু তার বন্ধু জোর করে তাকে নিয়ে সুবর্ণাদের বাড়িতে যায়। আরে বুঝো না, এই উসিলায় একবার সুবর্ণাকে দেখতেও পেল। সব শালা সুবিধাবাদী। এদিকে রণবীর আগে থেকেই সুবর্ণাদের বাড়িতে এসে হাজির। মেয়েকে পড়াতে না পেরে এবার মেয়ের মাকে পড়াতে এসেছে। সুবর্ণার মা সিলিন্ডারটা ভেতরে রান্নাঘরে দিয়ে আসতে বলে। এই কথা শুনে তিনজনেই সিলিন্ডার ভিতরে দিয়ে আসতে চায়, কিন্তু প্রীতম সিলিন্ডার নিয়ে ভিতরে যায়। সিলিন্ডার রাখতেই প্রীতম সুবর্ণাকে দেখে আর কেমন যেন হয়ে যায়। তারপর প্রীতম সিলিন্ডারের উপরেই বসে পড়ে। রান্নাঘর থেকে একটা লাড্ডু নিয়ে খেতে শুরু করে আর রোমান্টিক লুক দিতে দিতে ঘর থেকে বের হয়। বাইরে এসে বলে, আহ টেস্টি, সুবর্ণার হাতের লাড্ডু। এই কথা শুনে তো দুজন জ্বলে পুড়ে শেষ। পরের সিনে আমরা দেখতে পাই সুবর্ণা গোসল করতেছিল, হঠাৎ পানি ফুরিয়ে যায়। তাই সুবর্ণা তাদের কুয়া থেকে পানি আনতে যায়। পানি তুলতে গিয়ে সুবর্ণা কুয়োর মধ্যে পিছলে পড়ে যায়। আর তখনই সুবর্ণাদের বাড়িতে আসে প্রীতম দুধ দিতে। সুবর্ণাকে কুয়োর মধ্যে পড়তে দেখে প্রীতম দৌড়ে কুয়ার কাছে যায় আর কুয়ার মধ্যে লাফ দিয়ে সুবর্ণাকে উপরে তুলে আনে। প্রীতম সুবর্ণার পেটে চাপ দিয়ে পানি বের করে আর তখন সুবর্ণারও জ্ঞান ফেরে। প্রীতম তার গায়ে শার্ট খুলে সুবর্ণার গায়ে জড়িয়ে দেয় আর রোমান্টিক একটা লুক দিয়ে চলে যায়। রাতের বেলা সবাই লাল পানি খাচ্ছিল। এর মধ্যে প্রীতম বলে ওঠে যে সুবর্ণা আজ তাকে প্রপোজ করেছে আর আমিও হা বলে দিয়েছি। এই কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে। রণবীর তখন প্রীতমকে বলে, আজে বাজে কথা বলবি না, আমি ওকে পছন্দ করি। আগে তোর চেহারাটা আয়নায় দেখে আয়, তখনই তুই তোর যোগ্যতা কি তা বুঝতে পারবি। প্রীতম তখন বলে, তা আমার বোঝা হয়ে গেছে আর সুবর্ণাও বুঝতে পেরেছে, তাই তো আমাকে আজকে প্রপোজ করেছে। তখন কবির রহমান বলে, আমরা তোর কথা বিশ্বাস করব, তার কোনো প্রমাণ দিতে পারবি? তখন প্রীতম বলে, ঠিক আছে, তবে তার জন্য তোমাদেরকে কাল ভোরবেলা উঠতে হবে। পরদিন ভোরবেলা সবাই মিলে তাদের গ্রামের বাস স্ট্যান্ডে যায়। সবাই টালোমালো করতেছে, কিন্তু সুবর্ণার কোনো খবর নাই। অনেকক্ষণ পর আমরা সুবর্ণাকে দেখতে পাই। দৌড়ে গিয়ে বাসে ওঠে আর বাসের গেটে দাঁড়িয়ে সুবর্ণা পিছনে ঘুরে তাকায় আর প্রীতমকে হাত নাড়িয়ে হাই বলে। সেই সাথে প্রীতমের দিকে একটা ফ্লাইং কিসও ছুঁড়ে মারে, যা দেখে সবাই তো অবাক। সবার চোখ কপালে উঠে যায় আর আমার চোখ তো চাঁদের দেশে, কেমনে কি কখন ঘটলো এই কাহিনী। এসব দেখার পর যে যার যার কাজে চলে যায়, কিন্তু কারোরই কাজের প্রতি কোনো মনোযোগ নেই। আর না থাকারই কথা, যাকে সবসময় কালিয়া কালারামার আরো কত কি বলে খেপাতো, আজকে তারই পুরীর মতো একটা গার্লফ্রেন্ড জুটেছে। আর রাতের বেলা ভালো কাপড়ের দামি শার্টের কাপড় নিয়ে দর্জির দোকান যায় প্রীতম আর শার্ট বানিয়ে দিতে বলে। তখন দর্জিওয়ালা বলে, এত ভালো কাপড়ের শার্ট পরে কোথায় যাবি? প্রীতম তখন বলে, সুবর্ণার সাথে দুদিনের জন্য একটা বিয়েতে যাব, আর এই কাপড়টা সুবর্ণাই আমাকে গিফট করেছে। প্রীতমের কাছ থেকে এই কথা শুনে দর্জিওয়ালা যেন আরো একবার বোকাচোকা হয়ে গেল। রাতের বেলায় সবাই যখন লাল পানির আড্ডায় মজেছে, তখন সেখানে প্রীতমের আগমন। পরেশ তখন বলে, এই কালিয়া, সত্যি করে বল, এই দুদিন কোথায় ছিলি? প্রীতম তখন বলে, সুবর্ণার বান্ধবী তার বিয়েতে আমাদের দুজনকে দাওয়াত দিয়েছিল, সেখানেই গিয়েছিলাম আমরা দুজনে। দর্জিওয়ালা তখন বলে, তোরা কোথায় ছিলি দুদিন? প্রীতম তখন বলে, কোথায় আবার থাকবো, হোটেলেই ছিলাম। পরেশ বলে, তুই তো হোটেলে একাই ছিলি তাই না? প্রীতম বলে, তুই কি পাগল হয়েছিস? দুজন একসাথে গিয়েছিলাম, তার মানে দুজন তো একসাথেই থাকবো তাই না? কবির রহমান তখন বলে, দুজন সেপারেট রুম নিয়েছিলি না? তখন প্রীতম হাতের ইশারায় বলে, না, আমরা এক রুমেই ছিলাম। এসব কথা শুনে রণবীর লাল পানির বোতল দিয়ে প্রীতমের মাথায় বাড়ি মারতে নেয় আর বলে, তোর এসব সাজানো গল্প বন্ধ কর, শুধু শুধু মেয়েটাকে বদনাম করিস না। কোথায় তুই আর কোথায় সুবর্ণা? প্রীতমের বন্ধুরা প্রীতমকে বোঝাতে থাকে যে ওই মেয়ে তোকে ভালোবাসে না, তোকে ব্যবহার করতেছে, পরে তুই সব বুঝতে পারবি, এখন বুঝবি না। কিন্তু প্রীতম তাদের কথায় কান না দিয়ে সেখান থেকে উঠে বাসায় চলে যায়। পরদিন সকালে প্রীতম দুধ দিতে সুবর্ণাদের বাড়িতে যায় আর সুবর্ণাকে দেখে হাই বলে, কিন্তু সুবর্ণা তো প্রীতমকে চিনতেই পারে না। প্রীতম তখন মন খারাপ করে তার বন্ধুর চায়ের দোকানে এসে বসে পড়ে আর তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে। আসলে তার সাথে সুবর্ণার কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র বন্ধুদের রাগানোর জন্য এই মিথ্যে কথাগুলো বলেছিল। প্রীতমের এই বন্ধু তখন সবাইকে সত্যি কথা বলতে বলে, না হলে যখন সবাই জেনে যাবে তখন তুই ফেঁসে যাবি, সাথে ওই মেয়েটাও বিপদে পড়বে। কিন্তু প্রীতম তখন বলে, যেভাবে চলতেছে চলতে দে, আমি ভয় পাই না। প্রীতম তার গাভীগুলারে নদীতে গোসল করাচ্ছে, ততক্ষণে রামানের আগমন। রামান প্রীতমের কাছে তাদের প্রেম কেমন চলতেছে তা জানতে চায়। তখন প্রীতম বলে, সবাই তো ঠিকঠাক। রামান তখন বলে, মিথ্যে বলিস না, ওকে দেখতে আসছে, বিয়ে হয়ে যাবে, ওর সাথে কথা বল আর দুজন বিয়ে করে নে। প্রীতম তখন বলে, সুবর্ণা এখনই বিয়ে করতে চায় না, আগে আমি সেটেল হয়ে নেই। এই কথা শুনতেই রামান ঠাস করে প্রীতমের গালে একটা চর বসায়। আসলে ওই দিন সকালে সুবর্ণা প্রীতমকে ফ্লাইং কিস দেয় নাই, একটা ছোট্ট বাচ্চাকে দিয়েছিল, যা রামান লক্ষ্য করেছিল। কিন্তু সবাই ভেবেছিল প্রীতম
প্রীতমকে দিয়েছে। প্রীতম তখন রামানের পায়ে ধরে আর কাউকে কিছু বলতে মানা করে। রামান বলে, সেই জন্যই তো তোকে এখানে নিয়ে এসেছি, তুই কিছু কর, না হলে ওরা জানতে পারলে তোকে শহীদ করে ফেলবে। প্রীতম তখন বলে, আমি এতদিন সবাইকে মিথ্যে বলেছি, কিন্তু আমি সত্যি ওকে ভালোবাসি। হবে কি হবে না তা আমি জানি না, কসম আমি ওকে অনেক ভালোবাসি। রামান তখন বলে, তুই বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। পরের সিনে আমরা দেখতে পাই প্রীতম তার বন্ধুকে বলে যে এখন কি করা যায়, প্রপোজ করবো কি? তখন তার বন্ধু বলে, কর, প্রপোজ কর, তবে জবাব তো তুই আগে থেকেই জানিস। কোথায় তুই আর কোথায় সুবর্ণা, এসব চিন্তা বাদ দে আর ওর থেকে দূরে দূরে থাক। তখন বন্ধুর বউ বলে, ফ্রেন্ডশিপ কর। একবার কোনো মেয়ের সাথে যদি তুই ফ্রেন্ডশিপ করস তাহলে তার জীবনে তোর এন্ট্রি হয়ে যাবে। তারপর তার মনে প্রীতমের এই আইডিয়াটা ভালো লাগে, তাই প্রীতম পরদিন সুবর্ণার ব্যাংকে যায়, কিন্তু সেখানে আসলে কাজের কাজ কিছুই করতে পারে না। পরদিন আবারও প্রীতম সুবর্ণার পেছন পেছন ব্যাংক পর্যন্ত চলে যায়। সুবর্ণা তা লক্ষ্য করে প্রীতমের কাছে আসে আর বলে, কি চাই? প্রীতম তখন বলে যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, কিন্তু সুবর্ণা ফ্রেন্ডশিপ করতে চায় না। প্রীতম বলে যে আমি এমন দেখতে, তাই জন্য কি ফ্রেন্ডশিপ করবে না? সুবর্ণা তখন বলে, তুমি যা বাবার ভাবতে পারো, কিন্তু আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না। প্রত্যেক দশেরাতে প্রীতমরা নাটক করে, কিন্তু এবারের দশেরাতে প্রীতমের মন একদম ভালো নেই, আর তার কারণ তো সবারই জানা। প্রীতমের বন্ধু বলে, সব চিন্তা বাদ দিয়ে নাটকটা ভালোভাবে শেষ কর, মন খারাপ যতই থাক প্রীতম খুব ভালোভাবেই নাটকটা শেষ করতে পারে। প্রীতম ধ্রুবাপতির রোলে অভিনয় করেছে, যা সবারই অনেক ভালো লেগেছে। সবাই তার অভিনয়ের প্রশংসা করছিল। সবার এই প্রশংসার সাথে সুবর্ণা আর তার মাও সামিল হয়। তবে ধ্রুবাপতি যে প্রীতম ছিল তা সুবর্ণা বুঝতে পারেনি, ও হয়তো কোনো মেয়েকে ভেবেছিল। যাই হোক, সুবর্ণা অভিনয়ের খুব তারিফ করে। প্রীতম তখন বলে, এত ভালো অভিনয় করার পরেও কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। সুবর্ণা তখন বুঝতে পারে যে এটা প্রীতম। পরের সিনে আমরা দেখতে পাই রণবীরের বাবা আসে সুবর্ণাদের বাড়িতে, আর রণবীর আর সুবর্ণার বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সুবর্ণা তার প্রস্তাবে সরাসরি না করে দেয়। এরপর আমরা দেখি রণবীর সুবর্ণার পথ আটকায় আর তাদের বিয়ের প্রস্তাবে না করার কারণ জানতে চায়। রণবীর বলে, 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছি, ফুল ক্যাশ পেমেন্ট, আর তুমি ওই স্কুটারের পিছনে পড়ে আছো নাকি স্কুটার ওয়ালাকেও পছন্দ করো? সুবর্ণা তখন বলে, আমার ওই স্কুটারই পছন্দ, আর স্কুটার ওয়ালাও আরো বেশি পছন্দ। পাশ দিয়েই তখন প্রীতম যাচ্ছিল। সুবর্ণা তখন প্রীতমকে থামিয়ে তার স্কুটারে করে বাড়িতে চলে যায়। বাড়িতে ঢোকার আগে প্রীতমের কাছে আসে সুবর্ণা আর তার হাত বাড়িয়ে দেয় আর ফ্রেন্ড হতে চায়। প্রীতমও হাসি মুখে হাত বাড়ায়। সামান্য এক দুধওয়ালা কালিয়ার জন্য সুবর্ণা রণবীরের প্রস্তাব মানা করে দিল, তা যেন রণবীর কিছুতেই মানতে পারছে না। বন্ধুরা রণবীরকে এই বিষয়ে ভুলে যেতে বলে, তবে রণবীর দমে যাওয়ার পাত্র নয়, সেও দেখে নিবে কালিয়া কিভাবে সুবর্ণাকে বিয়ে করে। তারপর আমরা দেখতে পাই প্রীতম সুবর্ণাকে তাদের ব্রিজের উপর ডেকে পাঠায়। একটু পর সুবর্ণা চলে আসে। প্রীতম সুবর্ণাকে কিছু বলতে চায়, কিন্তু প্রীতম কিছুতেই বলতে পারছে না, গলায় আটকে যাচ্ছে। সুবর্ণা তখন চলে যেতে নেয়, আর তখন প্রীতম বলে, আমি তোমাকে পছন্দ করি, অনেক ভালোবাসি। সুবর্ণা তখন বলে, তুই আমার বন্ধু, আচ্ছা বন্ধুই থাক, এরপরে আর কিছু সম্ভব না। প্রীতম বলে, আমি এমন দেখতে বলে তুমি রাজি না? সুবর্ণা তখন বলে, রং রূপ দিয়ে সবকিছু হয় না, আর তাই যদি হতো তবে বিঠ্ঠলের পূজা এই দুনিয়ায় কেউ করতো না। প্রীতম তখন পাগলের মতো হাসতে থাকে আর বলে, অ্যাক্টর হোমে অ্যাক্টর, আরে আমি তো মজা করছিলাম, আর বন্ধুত্বে এমন মজা করতে পারবো না তা তো হবে না। সুবর্ণা তখন প্রীতমকে মারতে মারতে সেখান থেকে চলে যায়, আর তখনই বৃষ্টি চলে আসে আর প্রীতমের চোখের পানির সাথে মিশে যায়। ভালোবাসা বুঝি এমনই হয়। এরপর আমরা দেখি প্রীতম মন খারাপ করে বসে আছে। প্রীতম বলে, সুবর্ণার মায়ের ট্রান্সফার হয়েছে, ওরা এখান থেকে চলে যাবে। তখন প্রীতমের বন্ধু বলে, তাহলে তোর কি হবে? প্রীতম তখন বলে, আমি বলেছি আমরা সব সময় বন্ধু হয়ে থাকবো। ধৈর্যরা তখন বলে, তুই বাড়ি যা, চিন্তা করিস না, দেখি আমরা কিছু করতে পারি কিনা, প্রয়োজনে প্রিন্সিপাল ম্যাডামের কাছে যাব। কিন্তু প্রীতম তাতে মানা করে। রণবীর তখন বলে, তুই যা এখান থেকে, আমরা অবশ্যই কিছু করব। প্রীতম রামানকে নিয়ে চলে যায়। প্রীতম রামানকে বলে, যদি রণবীর কিছু করে বসে তাহলে তো সব আওলা জওলা হয়ে যাবে। রামান তখন বলে, ওর দ্বারা যে কোনো কিছু সম্ভব, ও কিছু করার আগে তোকে কিছু করতে হবে, আমার কাছে এক খাতে অনেক বুদ্ধি আছে। প্রীতম তা জানতে চায়। রামান তখন বলে, তুই ওকে নিয়ে পালিয়ে যা। এ কথা শুনে প্রীতম রেগে যায়। রামান তখন প্রীতমকে বুঝিয়ে বলে যে তুই নাটকের দিন আরো একটা নাটক করবি, সবাই যখন নাটক নিয়ে ব্যস্ত থাকবে তখন তুই ওদের তিনজনের সামনে দিয়ে সুবর্ণাকে নিয়ে পালিয়ে যাবি, আবার মাঝরাতে তুই সুবর্ণাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবি। পরদিন তো ওরা গ্রাম ছেড়ে চলেই যাবে, আর তোর বন্ধুরাও বুঝে গেল এই সুযোগ কিন্তু আর কখনো আসবে না। পরদিন প্রীতম সুবর্ণাদের বাড়িতে যায়। সবকিছু প্যাকিং এর কাজ চলছে। প্রীতমও তাদের সাথে কাজ করে। সুযোগ পেয়ে প্রীতম সুবর্ণাকে বলে, আমি একটা মুসিবতে ফেসে গেছি, আর তা থেকে বের হওয়ার জন্য শুধুমাত্র তুই সাহায্য করতে পারবি। সুবর্ণা জানতে চায় যে কি হয়েছে। প্রীতম তখন বলে, আমি আমার বন্ধুদের বলেছি যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে যে এসব কিছু নাই তা সবাই জেনে যাবে, আর ওরা জানলে আমাকে জানে মেরে ফেলবে। প্রীতম সুবর্ণাকে বলে, চলো আমরা পালিয়ে যাই। এই কথা শুনে সুবর্ণা প্রীতমকে
চর মারে। প্রীতম তখন বলে, তুমি যদি আমার সাথে না পালাও তাহলে আমি আত্মহত্যা করব। পরে তারা দুজনে ঠান্ডা মাথায় বসে পড়ে। প্রীতম সুবর্ণাকে বলে, কাল রাত 10টায় তুমি আমার সাথে চলো, এগুলো শুধু আমার বন্ধুদেরকে দেখানোর জন্য করব। মাঝরাতে আবার তোমাকে বাড়িতে রেখে যাব, আমাদের বন্ধুত্বের জন্য এইটুকু করো। সুবর্ণা তখন রাজি হয়ে যায়। প্রীতম তার বন্ধুদেরকেও জানিয়ে দেয় যে কাল তারা পালিয়ে যাবে। কেউ একজন রণবীরের বাবাকে ফোন দিয়ে বলে যে কাল রাতে প্রীতম আর সুবর্ণা পালিয়ে যাবে, কিন্তু রণবীরের বাবা কিছুই বুঝতে পারে না। পরদিন রাতে নাটক শেষে প্রীতম আর সুবর্ণা পালিয়ে যায়, কিন্তু রণবীরের বাবা দুজনকে হাতে নাতে ধরে ফেলে। রাতেই পঞ্চায়েতে তাদের বিচার শুরু হয়ে যায়, কিন্তু এই বিচারে প্রথমবারের মতো প্রীতমের পুরো নাম বলা হয়। প্রীতম তখন সুবর্ণার কাছে এগিয়ে যায় আর বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আজ তোমার জন্য কেউ আমার পুরো নাম বললো, প্রীতাঙ্কুর হালকার। এতদিন তো মানুষ কালু, কালময়ে, কালিয়া, আমাবস আরো কত কি বলে ডাকতো। এসব শুনেই ছোট থেকে বড় হয়েছি। প্রীতম সবাইকে বলে যে সব দোষ আমার, আমি ওকে জোর করেছি আমার সাথে পালানোর জন্য। প্রীতম সবাইকে সব সত্য কথা বলে দেয়, কিন্তু কেউ তাদের বিশ্বাস করে না। প্রীতম রামানকে দেখিয়ে বলে যে ও সব জানে, কিন্তু রামানও এখানে সব অস্বীকার করে। প্রীতম সবাইকে বলে, আমাদের দেখে কি মনে হয় আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব? তখন প্রীতমের বন্ধু বলে, হ্যাঁ হয়তো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুড়ি মনে হয়। দর্জিওয়ালা বলে, সাদা কাপড়ের উপর কালো দাগের মতো মনে হয়। এই কথা শুনে সুবর্ণা অনেক রেগে যায় আর বলে, যেই মহাভারত দেখে তোমরা হাততালি বাজাও, ওই মহাভারত যে লিখেছে উনিও তো কালো ছিল, ওনার রং নিয়ে তো তোমরা কেউ হাসো না। কার গায়ের রং কেমন হবে তা কারো হাতে নেই, কারো গায়ের রং নিয়ে মজা করতে তোমাদের শরম করে না? প্রীতম তখন সুবর্ণাকে থামায় আর বলে, বাদ দাও, ছোটবেলা থেকেই তো এইসব কথা শুনে আসতেছি, ওদের বলে কোনো লাভ নেই, এগুলো শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। এসব কথা শুনে আবার প্রীতমের মা বাবা প্রীতমকে মারতে থাকে। সেই সুযোগে রণবীর আর তার বন্ধুরাও মিলে প্রীতমকে মারতে থাকে। তখন সুবর্ণাই সবাইকে ঠিকই দেয় আর বলে, আমি কাউকেই প্রীতমকে মারতে দিব না। পঞ্চায়েত সদস্যরা তখন একটা সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগে সুবর্ণা বলে, আমার জীবনের সিদ্ধান্ত কাউকে নিতে হবে না, আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারবো। তারপর সুবর্ণা প্রীতমকে বলে যে, তুই আমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলি না? সুবর্ণা সবার উদ্দেশ্যে বলে, ও কালো হতে পারে কিন্তু ওর মন একদম সাদা। সবার সামনে নিজের ভুল স্বীকার করার জন্য অনেক বড় মনের প্রয়োজন হয়, আর ওর এই দিকটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আজ এখানে যা কিছু হয়েছে তা আমাদের ভালোর জন্যই হয়েছে। সুবর্ণা প্রীতমকে বলে, একদিন তুই আমাকে বলেছিলি যে আমার সাথে বন্ধুত্ব করবি, আজ আমি তোকে বলছি আমাকে বিয়ে করবি প্রীতম। প্রীতম তো সঙ্গে সঙ্গে 32 পাটির দাঁত বের করে রাজি হয়ে যায়। তারপর আমাদেরকে কিছুদিন পরের গল্পে নিয়ে যাওয়া হয়। রামান প্রীতমের বাড়িতে চা খেতে আসে। রামান প্রীতমকে বলে, ওই দিন পালিয়ে যাওয়ার পর ধরা পড়লে কেমনে? আর তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তোমাদের কি মনে আছে যেদিন রণবীরের বাবাকে অচেনা কেউ কল করেছিল আর বলেছিল যে কালকে রাতে প্রীতম আর সুবর্ণা পালিয়ে যাবে? ওই কলটা কিন্তু প্রীতম নিজেই করেছিল। আর এখানে শেষ হয়ে যায় এই সিনেমা। এখন তোমরা প্রীতমকে ভিলেন মনে করবে নাকি হিরো মনে করবে তা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ, আবারও দেখা হচ্ছে নতুন কোনো সিনেমায়।